abdomen is divided in 9 areas as follows. বুঝতে পেরেছো? 9টি ক্ষেত্রে বিভক্ত আছে। তার মধ্যে দেখবে এরকম ভাবে বই দেওয়া আছে, এখানে পেন কোথায় গেল সব, থাক। তোমাদের যেমন মনে করো রাইট লেফট দু সাইডে দুটো হরাইজেন্টাল প্লেন আর দুটো ভার্টিক্যাল প্লেন দিয়ে 9টা ক্ষেত্র বিভক্ত করা হয়েছে। তার মানে যে the 3 areas in the upper abdomen, উদরের উপর অংশে, রাইট হাইপোকন্ড্রিয়াম, তারপর হচ্ছে তোমার হচ্ছে এপিগ্যাস্ট্রিক এরিয়া অথবা এপিগ্যাস্ট্রিয়াম, তারপর লেফট হাইপোকন্ড্রিয়াম। 3 areas in the mid level of abdomen, এ হচ্ছে রাইট লাম্বার, LUMBAR, ফ্ল্যাঙ্কও বলা হয়। দেখবি অ্যানাটমিক বাই ফ্ল্যাঙ্ক, FLANK এইভাবে লেখা আছে। তারপর হচ্ছে আম্বিলিকাল এরিয়া, তারপর হচ্ছে লেফট লাম্বার, LUMBAR অথবা লেফট ফ্ল্যাঙ্ক এরকম ভাবে বলা হয়। 3 areas in the lower abdomen, right iliac fossa, RIF, hypogastrium or suprapubic or simply pubic, middle and the left iliac fossa, left iliac এখানে রাখা আছে। এই 9টা এরিয়াতে ভাগ করা হয়, কারণ সেভাবে ডেসক্রিপশন দেওয়া হয় কোথায় কি কমপ্লেইন আছে সেটা সম্বন্ধে। এখানে দেওয়া আছে কমন সিমটমস অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, লস অফ অ্যাপেটাইট, এটা হচ্ছে বাংলা বললে পরে এটা হচ্ছে ক্ষুধামান্দ, খাওয়ার অরুচি নেই, খাওয়ার অরুচি আছে, কিছু খেতে চাইছে না, এটা হবে লস অফ অ্যাপেটাইট। ডিসফ্যাজিয়া, উইদিন ব্র্যাকেট ডিফিকাল্টি ইন ইটিং, ডিসফ্যাজিয়া মানে গোলাধকরণের অসুবিধা, গিলতে অসুবিধা হচ্ছে, ডিসফ্যাজিয়া। ফ্ল্যাচুলেন্স মানে হচ্ছে উদরে গ্যাস জমা হয়েছে, গ্যাস জমা হয়েছে, পেট ফাঁপা যাকে বলে সাধারণভাবে, পেট ফাঁপা, ফ্ল্যাচুলেন্স। রেট্রোস্টার্নাল অর এপিগ্যাস্ট্রিক বার্নিং, স্টার্নামের ভিতরের দিকে, বুকের ভিতরে অথবা এপিগ্যাস্ট্রিয়াম আপার অ্যাবডোমেনে বার্নিং সেন্সেশন, জ্বলে যাচ্ছে যেন মনে হয়। অ্যাসিডিটি বেশি হলে এটা হয়, যেন ভিতরে একটা বার্নিং সেন্সেশন এটা পাওয়া যায়। তারপরে হচ্ছে বার্নিং সেন্সেশন। ভমিটিং এর আগে নশিয়া, ভমিটিং বমি। ডায়রিয়া, কনস্টিপেশন, ডায়রিয়া মানে হচ্ছে যে তোমার কোষ্ঠতারল্য, আর এটা হচ্ছে কনস্টিপেশন হচ্ছে কোষ্ঠকাঠিন্য, এইভাবে তোমার বাংলাতে বর্ণনা হয়। হেমাটেমেসিস, এমেসিস মানে হচ্ছে বমন, রক্ত বমি, বুঝতে পারি, হেমাটেমেসিস। স্টমাক থেকে বেরোলে তো আরেক ধরনের কালার হতে পারে, সেই। মেলেনা হচ্ছে তোমার, এটা হচ্ছে ডার্ক, এটা ব্লিডিং স্টুলের সঙ্গে সাধারণত এটা মেলেনা অর্থে ব্যবহার করা হয়। জন্ডিস, নেবা। আর তারপরে হচ্ছে ওয়েট লস, সাধারণত ক্ষেত্রে ওয়েট লস হবে, কারণ পেটের রোগ হলে পরেই খাওয়া দাওয়া কমে যাবে, খেতেই পারবে না হয়তো অনেক সময়, তারপরে ওয়েট লস হবে। আগে যদি ওয়েট নেওয়া থাকে তাহলে পরে ওয়েট লস হবে। এইগুলো হচ্ছে এটসেট্রা, এই সমস্ত দুর্লক্ষণগুলো আসতে পারে অ্যাবডোমেনে, জিআই সিস্টেমে। তার পয়েন্টস টু নোট ইন জেনারেল এক্সামিনেশন। 1 নম্বর হচ্ছে বিল্ড নিউট্রিশন, তার চেহারা কিরকম আছে, নিউট্রিশন ঠিক মতো পুষ্টি আছে কিনা। প্যালোর, ক্লাবিং, জন্ডিস, ইডিমা। প্যালোর মানে হচ্ছে কি, প্যালোর মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে যাবে, ফ্যাকাশে হওয়া বলে প্যালোর। ক্লাবিং, আঙুলের সামনের দিকটা ড্রামস্টিক টাইপের হয়ে যায় কোনো ডিজিজে। জন্ডিস হতে পারে, ইডিমা হতে পারে, স্ক্লেরাতে, মিউকাস মেমব্রেনে ইওলিনেস হতে পারে, তারপরে ইডিমা হতে পারে, ইডিমা, বুঝতে পারছি, পা ফুলে যায়, এরকম ইডিমা হতে পারে। ম্যালনিউট্রিশন থেকে হতে পারে। হাইপো অ্যালবুমিনিয়ামিয়া হয়, তার থেকে ইডিমা হতে পারে, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, ফ্রি ফ্লুইড ইন দি টিস্যু স্পেসেস, এটা হচ্ছে ইডিমা। তো
তারপরে হচ্ছে এক্সামিনেশন অফ দি ওরাল ক্যাভিটি টু অ্যাসার্টেইন কন্ডিশন অফ দি টিথ, গামস, টাং, টনসিল অ্যান্ড ওরোফ্যারিংস। এইগুলো তোমাদের যে কোনো তোমার মেডিসিন বই থেকে হোক বা অন্যান্য তোমার হাচেসন, ম্যাকলিওড বা এই সমস্ত বই থেকে হোক, তুমি এটা দেখে নিতে পারো। যে কোনো মেডিসিন বইয়েই প্রথমে মুখবন্ধে এগুলো দেওয়া থাকে, কি কি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে তোমরা একটু দেখে নিতে পারো। এটা সাধারণত পরীক্ষায় জিজ্ঞাসা করা তোমাদের হবে না, তোমাদের যেটা জিজ্ঞাসা করো সেটাই এখানে আলোচনা করা আছে। ইন্সপেকশন অফ অ্যাবডোমেন, অ্যাবডোমেনের ক্ষেত্রে কি আছে? ইন্সপেকশন, শেপ অফ দি অ্যাবডোমেন, বুঝতে পারছো? অ্যাবডোমেনের শেপ কি? নর্মালি ফ্ল্যাটই থাকে, এখানে দেওয়া আছে যে নর্মাল বা কমা ডিস্টেন্ডেড, মানে স্ফীতি আছে কিনা, পেট ফুলে আছে কিনা। অনেক সময় হয় গ্যাসে জল জমে অ্যাসাইটিস হয়ে পেট ফুলে থাকে। অর স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড মানে হচ্ছে ডিপ্রেস, সাংকেন, SUNKEN, সাংকেন, স্ক্যাফয়েড এরকম হতে পারে। এটা হচ্ছে ডিস্টেনশন অফ অ্যাবডোমেন মে অকার ডিউ টু ফ্যাট, চর্বি জমে হতে পারে। ফ্লেটাস, গ্যাস জমে। ফ্লুইড ইন অ্যাসাইটিস, ফিসিস মানে যে কনস্টিপেশন অনেক সময় হতে পারে। বা ইন ওমেন হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে ফিটাস, এটা থাকতে পারে। এই এফগুলো 5টা এফ দিয়ে মনে রাখতে সুবিধা হয়। স্ক্যাফয়েড অ্যাবডোমেন মানে পেট পড়ে গিয়েছে একদম, বুঝতে পেরেছো? অ্যাবডোমেন ইজ সিন ইন স্টারভেশন, ওয়েস্টিং, ম্যালিগন্যান্সি, এইসব খেতে পাচ্ছে না। তুমি দেখবে মাঝে মাঝে এরকম হয়, মাঝে মাঝে ছবিও দিয়ে দেয় পেপার টেপারে, টিভিতেও দেখতে পাও, খেতে পাচ্ছে না, কোনো জায়গায় বন্যা টন্যা হচ্ছে, ত্রাণ পৌঁছাচ্ছে না, দেখবে খালি গায়ে লোকে রয়েছে, দেখবে পেট একদম পড়ে রয়েছে। দেখবে কুকুরও দেখবে যখন খেতে না পায় তখন পেটটা যেন পড়ে থাকে, দেখলেই বোঝা যায় সেটা হচ্ছে কনকেভ হয়ে গেছে, সে যে বলে স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড অ্যাবডোমেন। এগুলো হচ্ছে তোমার শেপ অফ দি অ্যাবডোমেন। তারপর আম্বিলিকাস, আম্বিলিকাসের নর্মাল স্ট্রাকচার সবার জানা আছে, তাও ওখানে লেখা আছে নর্মালি ইনভার্টেড অ্যান্ড সেন্ট্রালি লোকেটেড, ইনভার্টেড ইন আম্বিলিকাল হার্নিয়া, অথবা ফ্লুইড যদি বেশি থাকে অ্যাসাইটিস, তাও হতে পারে। তারপরে মুভমেন্ট অফ দি অ্যাবডোমেন উইথ রেসপিরেশন, হোয়েদার সিমেট্রিক্যাল অ্যাবডোমিনোথোরাসিক ইন মেলস, ডিমিনিশড অর অ্যাবসেন্ট ইন পেরিটোনাইটিস, পেরিটোনাইটিস। হ্যাঁ, যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যদি কোনো জায়গায় রাপচার হয় তাহলে পরে ফ্লুইড বেরিয়ে আসে, ইনফেকশন হলে পেরিটোনাইটিস হতে পারে, তাহলে সেখানে মুভমেন্ট খুব কম হয়, পেইনফুল হয়, যে মুভমেন্ট হয় না। এই সমস্ত কারণে যে মুভমেন্টটা দেখতে হবে। তারপরে হচ্ছে পালসেশনস, পালসেশন যেমন আমাদের রেডিয়াল পালসেশন আছে, সেরকম অ্যাবডোমেন যদি ইন্সপেক্ট করা যায় তাহলে দেখা যাবে যে সেখানে অনেক সময় সেটা ওঠানামা করছে। দেখবে যারা খুব রোগা তাদের ক্ষেত্রে পেটের এওটা যে আছে সেই এওটার মুভমেন্ট বোঝা যায়, বোঝা যায়। এর কারণটা কি দিয়েছে? পালসেশন, এপিগ্যাস্ট্রিক পালসেশন মে বি সিন ইন এ থিন নার্ভাস ইন্ডিভিজুয়াল অর ইন এওটিক অ্যানিউরিজম। অ্যানিউরিজম মানে হচ্ছে মানে একটা লোকালাইজড ডাইলেটেশন অফ অ্যান আর্টারি, অ্যানিউরিজম যদি থাকে তাহলে পরে সেখান থেকে দেখা যাবে। থিন ওয়াল হলে দেখবে তুমি শোয়ালে পরে তুমি বুঝতে পারবে যে এখানে রয়েছে, ইন্সপেকশনই বুঝতে পারবে, এগুলো সব ইন্সপেক্টরি ফাইন্ডিং। তারপরে হচ্ছে ভিজিবল পেরিস্টালসিস, পেরিস্টালসিস এমনিতেই বোঝা যেতে পারে, সাধারণ ক্ষেত্রে বোঝা কঠিন, কিন্তু সেই ক্ষেত্রে যদি খুব থিন মানে বিশেষ করে বয়স্ক লোকদের থিন ওয়াল যদি হয় অ্যাবডোমিনাল ওয়াল, তাহলে অনেক সময় পেরিস্টালসিস এমনি ইন্সপেকশনই দেখা যায়। ইন্সপেকশন করতে হলে পরে তাকে প্রপার আলোর মধ্যে রেখে অ্যাবডোমেনটা ওপেন করে পা স্ট্রেইট থাকবে অথবা পাটা ফোল্ড করে তাকে সেখানে অবজার্ভ করতে হয় ইন্সপেকশন। সেখানে দেখা যায় অনেক সময় এরকম ভিজিবল পেরিস্টালসিস। দিস ইজ সিন ইন পাইলোডিক স্টেনোসিস, পাইলোডিক স্টেনোসিস মানে পাইলোরাস স্টেনোসিস যদি হয় তাহলে ফ্রম লেফট টু রাইট, ইন অবস্ট্রাকশন অফ লার্জ ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন অবস্ট্রাকশন যদি তবে ফ্রম রাইট টু লেফট, কারণ লার্জ ইন্টেস্টিনের অবস্ট্রাকশনটা সাধারণত ডিস্টাল পার্টের দিকেই হয়, সেখানে যদি হয় তাহলে রাইট টু, সেখানে হচ্ছে ফ্রম রাইট টু লেফটই হবে, তাই না? সিকাম অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল, এইগুলি বৃহদন্ত্রের অংশ। তার মানে যদি টার্মিনাল পার্টে যদি হয় তাহলে কোনো জায়গায় তারপরে সেখানে অবস্ট্রাকশন হলে পরে রাইট টু লেফটের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। ভিজিবল পেরিস্টালসিস or in obstruction of small intestine, ladder pattern, যদি ইলিয়াম বা এরকম যদি হয় তাহলে স্মল ইন্টেস্টিনে এরকম ল্যাডার প্যাটার্নে হবে তোমার পেরিস্টালসিস দেখা যাবে।
এটা হচ্ছে এগুলো হচ্ছে ভিজিবল পেরিস্টলসিস, হার্নিয়াল ওরিফিস, হ্যাঁ, ফিমোরাল হার্নিয়া তোমার ওখানে, এবং ইগুইনাল হার্নিয়া, ওই রিজনগুলোকে ইন্সপেক্ট করতে হবে এবং দেখতে হবে কাশি টাশি দিলে পরে কোনো বেরিয়ে আসে কিনা, রুগী বলবে যেখানে বেরিয়ে আসে বা কিছু। হার্নিয়াল, এই যে বলছি হার্নিয়াল ওরিফিসেস, এক্সামিন ফর দি প্রেজেন্স অফ হার্নিয়েটিং গাট হুইচ বিকাম প্রমিনেন্ট অন কাফি। এগুলো ডিটেইল আলোচনা মেডিসিনের, যে ক্লিনিক্যাল মেডিসিনের বইও আছে, তারপরে সার্জিক্যাল টেক্সট বুক যেগুলো আছে ক্লিনিক্যাল, সেখানেও ডিটেইল আলোচনা সেখানে দেওয়া আছে। হার্নিয়া কি করে ডিটেক্ট করে বা কিভাবে করতে হয় সেটা ফিজিওলজির ব্যাপার মধ্যে পড়ে না। স্কিন অফ অ্যাবডোমেন, মানে স্কিন তুমি দেখতে পাবে, এটা হচ্ছে যে প্রিভিয়াস অপারেশন, আগে অপারেশন হয়ে থাকতে পারে কারো, সেই স্কার থাকতে পারে। এটা যে পিগমেন্টেশন, সেটা হওয়া সম্ভব। অ্যান্ড প্রেজেন্স অফ স্টায়া, মানে একটা লোক ওবিস ছিল, হঠাৎ করে তার ইমাসিয়েটেড হয়ে গেছে, হ্যাঁ, অথবা মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি ছিল, ডেলিভারি পরে এরকম সেখানে ইলাস্টিক টিস্যু রাপচার হয় এবং যার ফলে ডিফারেন্ট কালারের স্ট্রায়া হয়, হ্যাঁ, হোয়াইট হতে পারে, পিঙ্ক হতে পারে, এরকম, হ্যাঁ। it is a presence of star, it is caused by breakdown of skin by stretch found in ascites, pregnancy, etc. Dilated veins, এখানে দেখবে dilated veins অনেক সময় পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায়? Prominent dilated veins are seen in inferior vena cava obstruction with blood flowing from below upwards. Tortuous vein সেখানে সব দেখা যাচ্ছে। যদি ইনফিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন হয় তাহলে পরে যে কমিউনিকেশনটা আছে সেটা নিচের থেকে যাবে, বুঝতে পেরেছো? সেখানে অবস্ট্রাকশন, তাহলে সেখানে লোয়ার টু আপার হবে। এপিগ্যাস্ট্রিক ভেইন সমস্ত আছে, ইনফিরিয়র সমস্ত সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেইন, সার্কামফ্লেক্স ভেইন, আর উপর থেকে ল্যাটারাল থোরাসিক ভেইন, এর মধ্যে কমিউনিকেশন আছে, তখন সেই বাইপাস দিয়ে যেতে থাকবে। ব্লাড ফ্লোজ ইন অপোজিট ডিরেকশন ইন সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, সেখানে আপার থেকে লোয়ারের দিকে যাবে। ডাইলেটেড ভেইনস অ্যারাউন্ড আম্বিলিকাস নোন অ্যাজ ক্যাপুট মেডুসি, CAPUTMEDUSAE, আর সিন ইন পোর্টাল অবস্ট্রাকশন ইন সিরোসিস। সিরোসিস হলে পরে এটা পাওয়া যায়, আম্বিলিকাসের চারপাশে সেটা পাওয়া যায়, হ্যাঁ। আম্বিলিকাল ভেইন বা সমস্ত থাকে, এগুলোর সঙ্গে যে কমিউনিকেশন থাকে, হ্যাঁ, সেই কমিউনিকেশনে যাতে ওখান দিয়ে সেটা যাচ্ছে, লিভারের মধ্যে দিয়ে বাধা পাচ্ছে, তার ফলে অল্টারনেট পাথওয়ে দিয়ে যাচ্ছে, এবং তখন এইখানে আমরা স্কিনে ক্যাপুট মেডুসি এরকম আম্বিলিকাল এরিয়াতে পাওয়া যায় এগুলো। এবং এগুলো ডিকশনারি থেকে অথবা ই থেকে দেখে নেবে মিনিংগুলো, সরাসরি মিনিংগুলো, শব্দগুলো কী করে এসছে। তারপরে হচ্ছে প্যালপেশন, ইন্সপেকশন হলো এটা হচ্ছে। তারপরে হচ্ছে প্যালপেশন, পারকাশন এবং অস্কাল্টেশন। এখন এইটা হচ্ছে যে এই যে প্যালপেশন করতে হলে যেভাবে সেটা করতে হবে সেটা এখানে টেবিলে বোঝানো সম্ভব হবে না, তাহলে আমি তোমাদের দুটো গ্রুপ করে দিচ্ছি। একটা গ্রুপ আমার ওখানে যাবে, হ্যাঁ, আরেকটা গ্রুপ তোমাদের ওখানে ওই স্যারের কাছে যাবে, প্রফেসর মুখার্জির কাছে যাবে, তাহলে সেটা ভালো করে শিখতে পাবে, হ্যাঁ। তাহলে পরে এখানে বলে কিছু লাভ হবে না, একজনের উপরে পরীক্ষা করে দেখিয়ে দেবো, তারপর তোমরা নিজেরা সেটা প্র্যাকটিস করবে, ব্যাস। এদিকে দেখা যাচ্ছে, হ্যাঁ, অ্যাবডোমেনে যে প্রপারলি এক্সপোজড হয়েছে, হ্যাঁ, আরও বেশি এক্সপোজ করা যেতে এখন দরকার পড়বে না, তোমরা এখন এবার বলো ইন্সপেকশন। হ্যাঁ, এই অবস্থাও করা যায়, কিন্তু সেক্ষেত্রে প্যালপেট করতে পারলে অ্যাবডোমেনটা একটু রিল্যাক্স করে নেওয়ার জন্য এটাকে, হ্যাঁ, এরকমভাবে ই করো, হ্যাঁ, এভাবে রাখবে, এভাবে রাখো, হ্যাঁ। তারপরে transmitted impulse. A distinct thrill is felt in presence of fluid as in ascites. এই যে ভদ্রলোক শুয়ে রয়েছে, রোল নাম্বার কত? 94। এই যে ভদ্রলোকের তুমি অ্যাবডোমেন এক্সপোজ করেছো, হ্যাঁ, আমি আরও লোয়ার পার্ট আমি এখানে এক্সপোজ করছি না। এখন এক্ষেত্রে তোমার এটা তুমি ইন্সপেকশনে প্রথমে আগে এরিয়াটা জানতে হবে। এরিয়াটা জানতে হলে পরে যে দুটো যে ভার্টিক্যাল প্লেন
ভার্টিক্যাল প্লেনটা তো একে একটা লাইনে ক্রস করবে, সেটা হচ্ছে সাধারণত এটা তোমার মিড ক্ল্যাভিকুলার লাইন। কোনো কোনো বইয়ে দেখবে দেওয়া আছে যে টিপ অফ দি 9th কস্টাল কার্টিলেজ, আর ওখানে হচ্ছে ফিমোরাল আর্টারি, সেটা তার করসপন্ড করছে ওটা মিড ক্ল্যাভিকুলার লাইন, দুপাশের মিড ক্ল্যাভিকুলার লাইন। আর এই হরিজন্টাল লাইনের মধ্যে একটা হচ্ছে সাবকস্টাল লাইন, এটা তুমি দেখলেই বুঝতে পারবে যে এখানে গিয়ে লোয়ার লিমিট যেটা পড়েছে, রিপ কেজের একটা লোয়ার লিমিট আছে, দেখবে কঙ্কালে দেখবে সেই সেই এপাশে আর ওপাশে মিলে একটা স্ট্রেট লাইন টানলে পরে সেটা আপার লাইন হলো। আর এপাশে শুয়ে পড়ো, হ্যাঁ, তাহলে পরে এখানে তোমার অ্যান্ট্রোসুপিরিয়র ইলেক্স স্পাইন, আর তার পিছনে টিউবারকেল আছে ইসের ইলিয়াক বোনের, তোমার এখানে ইনোমিনেট বোনের টিবিয়াল না টিউবারকুল, ইলিয়াক টিউবারকুল যেটা আছে, হ্যাঁ, সেই টিউবারকুল দুপাশে নিয়ে স্ট্রেট লাইন টানলে পরে সেটা হচ্ছে লোয়ার হরাইজন্টাল লাইন পড়বে। তাহলে এইভাবে ভাগ করা হয়েছে। তাহলে রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, তারপরে হচ্ছে রাইট লাম্বার, আম্বিলিকাল, লেফট লাম্বার, এটাকে ফ্ল্যাঙ্কো বলা হয়। তারপরে নিচের দিকে যখন আসছে তখন রাইট ইলিয়াক ফোসা, সুপ্রা পিউবিক, আর ওপাশে হচ্ছে তোমার লেফট ইলিয়াক ফোসা। এখন এইভাবে তোমার প্রথমে আগে দেখে নেবে, ইন্সপেকশনের সময় এখানে দেখে নেবে কোনো অ্যাবনর্মাল প্রমিনেন্স অফ ভেইন আছে কিনা। এর ক্ষেত্রে কিছু নেই। এই যে মুভমেন্টটা লক্ষ্য করবে, মুভমেন্ট, এই যখন শ্বাস নিচ্ছে আচ্ছা ঠিক মতন সেখানে মুভমেন্ট লক্ষ্য করবে। আম্বিলিকাসের পজিশন দেখছো, নর্মালি যেমন ইনভার্টেড থাকে সেরকমই আছে, পজিশন ঠিকই আছে। আর অ্যাবডোমেনে এটা হচ্ছে স্ক্যাফয়েডও নয়, ডিস্টেন্ডেডও নয়, ডিস্টেন্ডেড হয়ে যায়, বুঝতে পেরেছো তো, ডিস্টেন্ডেড হয়ে যায়। তা সেখানে এবং সেক্ষেত্রে ফ্লুইড যদি বেশি জমা হয় তাহলে পরে এরকম হতে পারে, অথবা ফ্যাট যদি বেশি হয় তাহলে এরকম হতে পারে। ওই 5 রকম বই দেওয়া আছে দেখবে, ফ্যাট, ফ্লুইড, ফেসিস, এগুলো ফিটাস, এগুলো সমস্ত মিলে 5টা করা আছে যাতে মনে রাখতে সুবিধা হয়, এটা ফুলে ওঠে সেটা আছে। তারপরে তোমার স্কিনের অবস্থাটা দেখবে, নর্মাল স্কিন কীরকম অবস্থায় আছে, কোনো পিগমেন্টেশন আছে কিনা, প্রিভিয়াস কোনো স্কার মার্ক আছে কিনা, বা যদি হঠাৎ করে আগে স্বাস্থ্য ভালো ছিল, হঠাৎ করে কোনো কারণে রোগা হয়ে গেছে, ফ্যাট কমে গেছে, তারপরে দেখবে স্ট্রায়া আসছে, কুশিং সিনড্রোম বা তাতেও অনেক সময় স্ট্রায়া থাকে। আফটার ডেলিভারি মহিলাদের ক্ষেত্রে এরকম স্ট্রায়া চলে আসে, কারণ ইলাস্টিক টিস্যুটা রাপচার হয়, রাপচার হওয়ার পরে তারপরে আলটিমেটলি সেটা হিলিং হয়ে যায়, হিলিং হয়ে ওরকম একটা পিগমেন্টারি চেঞ্জটা সেখানে বোঝা যায়। কোনো বই দেখবে যে লোয়ার পার্টে, যেখানে যে লোয়ার পার্ট যে মিড লাইনে এখানে, সেখানে প্রেগনেন্সির ক্ষেত্রে সেখানে একটা ব্ল্যাকেনিং হয়, লিনিয়া নাইগ্রা অনেক সময় প্রেগনেন্সির একটা সাইন হতে পারে। এই ধরনের আরও অনেক রকম কথা ক্লিনিক্যাল বইয়ে লেখা আছে, এখানে তোমাদের এই বইটাতে যা লেখা আছে তোমাদের পক্ষে যথেষ্ট। হ্যাঁ, এবার আর হার্নিয়াল পয়েন্টগুলো সেটা সবসময় মনে রাখতে হয় এবং সেগুলো দেখে নিতে হয়, কারণ তার সঙ্গে লিঙ্কড হয়ে রয়েছে। আর এই যে সাইন সিমটম সেগুলো যেখানে অর্গান যেটা আছে সেটার সম্বন্ধে অ্যানাটমি তোমাদের মোটামুটি একটা জ্ঞান হয়ে গেছে, অ্যাবডোমেন হয়ে গেছে না, অ্যানাটমিতে চলছে, তাহলে সমস্ত স্ট্রাকচারগুলো জানা আছে কোথায় কোনটা আছে। তাহলে এখন সেটা করোবোরেট করতে হবে, তাকে জিজ্ঞাসা করতে পেটে কোনো ব্যথা আছে, পেটে ব্যথা নেই, যদি ব্যথা থাকে তাহলে কোন জায়গাটা সেটা সে আমরা দেখাবার চেষ্টা করব, পিন পয়েন্ট করে দেখাতেও পারে, অনেক সময় নাও দেখাতে পারে, বুঝতে পেরেছো। ভিসেরাল পেইন সাধারণত ডিফিউজ পেইন, লোকালাইজ করা যায় না, রেফার্ড হতে পারে, ভিসেরাল পেইন রেফার্ড পেইন হতে পারে, এক জায়গায় ডিজিজ এক জায়গায় আছে, পেইন হচ্ছে অন্য জায়গায়, সেরকমও হতে পারে, রেফার্ড পেইন এগুলো হতে পারে। হ্যাঁ, জানলে পরে তাহলে সেই জায়গায় তারপর প্রথমে তুমি এখন এটা ইন্সপেকশনে এরকম তোমার পাওয়া গেল, ইন্সপেকশনে যে পয়েন্টগুলো আমি বলেছি মোটামুটি এর সঙ্গে তো আছে তো, কিছু কিছু কম হলে পরেও সেটা কিছু যায় আসে না, কারণ যতটা আমি চেষ্টা করব, আমার থেকে পৃথিবীর সমস্ত লোক বুদ্ধিমান, এই নীতিতে আমি চলি, কাজে সেক্ষেত্রে আমার যদি কিছু পয়েন্ট বাদ থাকে তোমরা সেগুলো পূরণ করে দেবে, বুঝতে পেরেছো, উইথ ইউর সুপিরিয়র ইন্টেলেক্ট তোমরা সেটাকে পূরণ করে আরও বাড়িয়ে তুলবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন হচ্ছে প্যালপেশন যখন করতে হবে তখন তুমি এখানে দাঁড়াবে, এবং সেটা বলছে যে একটা হাত দিয়ে করা যায়, প্রয়োজনে দুটো হাতও ব্যবহার করা যায়, সুপারফিশিয়াল প্যালপেশন, ডিপ পালপেশন উভয় ভাগ করা আছে কোন ক্লিনিক্যাল বইয়ে, এটা দরকার আছে,
যেমন এই যে আমি সাধারণত এরা বলেছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে শুরু করব, লেফট ইলিয়াক ফোসা LIF, এখান থেকে শুরু করব। আমি একটা হাতও নিতে পারি, দুটো হাতের নিতে পারি। প্রথমে জেন্টলি এর মধ্যে ফট করে এরকম পোক করা উচিত নয়, এবং এটা তোমার ওয়ার্ম করে নিতে হবে। তোমার যদি ঠান্ডা হাত পড়ে তাহলে পরে সে না, তারপর তার সেখানে কন্ট্রাকশন হবে, হলে পরে তোমার সেখানে ফাইন্ডিংটা ঠিকমতো নাও আসতে পারে। এইভাবে তুমি হাতটা একটু গরম করে নিলে, করে নিয়ে তারপর তুমি এভাবে করে তুমি জেন্টলি প্যালপেট করে যাবে, আর মুখের দিকে তাকাবে, মুখটা সরিয়ে নিতে পারে পাশে একটু, হ্যাঁ তাকাবে, যাতে তার কোনো পেইন যদি হয় তাহলে সেটা বুঝতে পারবে। এইরকমভাবে করে এইভাবে গিয়ে তুমি এটা শেষ করবে। জেনারেল তুমি একটা এর যে নর্মাল যে ইলাস্টিক যে একটা যে অ্যাবডোমেনের যে একটা তোমার যে একটা অনুভূতি হবে, একটা ইলাস্টিক অথবা ডাউই ফিলিং, DOUGHY, এটা তোমার ফিলিং না করলে নিজের হবে না। হ্যাঁ, তুমি কারোর উপর করলে তবেই তোমার ধারণা হবে যে নর্মাল অ্যাবডোমেনের যে কি ফিল হতে পারে। কোনো একটা জায়গায় যদি মনে করো পারফোরেশন হয়েছে, তাহলে পরে তার উপরে রিজিডিটি পাওয়া যায়, কার্ডবোর্ড রিজিডিটি পাওয়া যায়, এবং সেটা ফিল করলে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? সেটা যে ফিল করেনি সেটা বুঝতে পারবে না, বুঝলে তো? যে জীবনে একবার ফিল করেছে সেটা সে আর ভুলতে পারবে না। সেইটা এই জন্য এগুলো ফিল করতে হয়। এবং এমার্জেন্সিতে এই সমস্ত রুগী যখন আসে, যখন এগুলো দেখায়, তখন তাদের কাছ থেকে এটা দেখে নিতে হয়। ওই ফিলটা তোমার যদি কার্ডবোর্ড ডিজিটিটা যদি তুমি না দেখো বা না বোধ করো, সেটা তোমার এমনিতে আসবে না, তাহলে তুমি ঠিক বুঝতে পারবে না। বুঝতে পেরেছো তো? এই জন্য এগুলো যারা করে তারা হয়তো অত ডিগ্রি না থাকলেও তারা যে কথাগুলো অনেক সময় বলে, কারণ সেটা তোমার এটা বুঝতে হবে জিনিস। হ্যাঁ, আমি একটা টিভি হসপিটালে চাকরি করতাম, সেখানে এক ভদ্রমহিলার হঠাৎ করে পেইন অ্যাবডোমেন হয়েছে, এবং তারপরে অবস্থা ডিটোরিয়েট করেছে। আমাকে বললো, আমি তো স্পেশালিস্ট না, আমি MBBS ডাক্তারি করে ওই চাকরি করতাম। তখন আমি গেলাম, আমি গিয়ে দেখে আমাকে দেখেছিলাম, আমি যখনই পেটে হাত দিলাম আমি দেখলাম যে কার্ডবোর্ড রিজিডিটি হয়ে রয়েছে। আমি বললাম যে না, এটা বিলম্ব করা উচিত নয়, পারফোরেশন মনে হচ্ছে, এটা ইমিডিয়েটলি একে সার্জারি ডিপার্টমেন্টে চিকিৎসা করা দরকার। ইমিডিয়েটলি চিকিৎসা করলে পরে কী হবে, সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়বে না। প্রথম দিকে সার্জারি করলে পরে সুবিধা আছে, তাহলে পরে যত ডিলে হবে তাহলে পেরিটোনিয়ামটা ধরতে শুরু করবে, সব জায়গায় ইনফেকশনটা ছড়িয়ে যাবে। হ্যাঁ, কাজেই সেখানে তারা ঘটনাচক্রে আমার থেকে অনেক মানে আমার থেকে যারা ডিগ্রিধারী বা যারা আমার থেকে বেশি মানে ব্রাইটার, তাদের কাছে দেখিয়েছিল, তারা বলছে না না, অত চিন্তার কিছু নেই, এটা কোলেসিস্টাইটিস, এটা অন্য কিছু। তারপরে তারা ডিলে হওয়ার পরে কন্ডিশন যখন ওয়ার্সেন হয়েছে, তখন নিয়ে গেছে সদর হাসপাতালে, নিয়ে গেছে। ওরা চেষ্টা করেছিল, ওরা ড্রেন দিয়ে বার করতে, তখন দেরি হয়ে গেছে। তারপরে সেই ভদ্রমহিলা সার্ভাইভ করেনি আলটিমেটলি। বুঝতে পেরেছো তো? এর জন্য এই যে জিনিসগুলো এখানে লেখা আছে, এগুলো বলে বোঝানো যাবে না। সব কিছুটা নিজেদের তোমার কেসগুলো আসলে দেখতে হবে। তোমার থিওরি নলেজ না থাকলেও তোমার যখন যদি অনুভূতি থাকে যে না এটা আমি পেয়েছি, তখন তুমি নিশ্চিন্তে বলবে যে না, এর কেস সিম্পল নয়, এটা কিছু জটিলতা আছে। তুমি তাহলে ঠিক জায়গায় রেফার করলে, মানুষের যে কোনো প্রাণী মানে সাবর জঙ্গম সবই জন্মাচ্ছে মরছে, ওটা কোনো ব্যাপার কথা না। সেক্ষেত্রে হলো কি, তাকে অন্তত তারা যে সেই সময় যেই চিকিৎসা অ্যাভেলেবল সেটা দিয়ে চিকিৎসা করতে পারতো, সেই কিছুদিন অত বাঁচতে পারতো এই অবধি। সেই জন্য তাহলে এখন এটা তোমার করার পরে তারপর তোমার এরকমভাবে, তারপর তুমি মনে করো এখানে ওরা কি বলেছে, যদি কোনো জায়গায় পেইন থাকে সেটা সবার পরে করবে, সেই জায়গাটা পরে করবে। ডিপ প্যালপেশন তুমি অনেক সময় করতে পারো। এখানে লিভার বলেছে, লিভার কি করে করতে হবে, ভাঁজ করো, তুমি জোরে জোরে শ্বাস নেবে। এই যে আমি হাতটা রেখেছি, লিভারটা করতে 2 হাত লাগবে না, 1 হাতই তোমার এভাবে আমি এখানে রেখেছি। এই যে এটা হচ্ছে কস্টাল বর্ডার, তার মোটামুটি প্যারালালি থাকবে, এর যে রেডিয়াল বর্ডারটা দিয়ে ফিল করবো। তুমি জোরে জোরে শ্বাস নাও, পেট ফুলিয়ে, হ্যাঁ নাও। এখানে রেকটাস, এটা হচ্ছে তোমার রেকটাস অ্যাবডোমিনিসের যে বর্ডার, তার বর্ডারের জাস্ট বাইরে এরকমভাবে রাখতে হবে। হ্যাঁ, পড়ে যাও, এটা কি লিখেছে লিভার। হ্যাঁ 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 শিফটেড, হ্যাঁ জোরে ছাড় নাও, হ্যাঁ 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 নাও। হুম হুম A palpable liver touches the radial border of the index finger and is felt as a sharp, regular border. The consistency, firm or hard, regularity, tenderness, and degree of enlargement of liver
নিয়ে যাও, জোরে শ্বাস নাও, নাও ছাড়ো, নাও, জোরে শ্বাস, হুম, 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 হুম। এর যেমন চাপ দিচ্ছি, কোনো ব্যথাটা লাগছে না তো? হালকা। হুম। এইভাবে তোমার এটা করতে হবে। নর্মালি লিভার পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, পারকাশন করে তার এটা ডানলেসে বোঝা যায়। লিভার যদি এনলার্জ না করে সাধারণত পাওয়া যায় না, পাওয়া যায় না। খুব থিন ওয়াল হলে অনেক সময় হয়তো এজটা পাওয়া যায়, একটা শার্প এজ এসে এখানে লাগবে, রেডিয়াল বর্ডারে এখানে এসে লাগবে। কেউ কেউ দেখবে এখানে ক্লিনিক্যাল সাইডে, কেউ কেউ দেখবে 2 হাত দিয়েও করে এটা, 2 হাত দিয়েও তারা এরকমভাবে করে, 2 হাত দিয়েও করে। তা দরকার পড়ে না, এরকম ভাবে কেউ কেউ 2 হাত দিয়ে একটার উপরে একটা রেখেও করে। জোরে শ্বাস নাও, হুম, 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 হুম। এইভাবে তোমার লিভারটা, তোমার যদি এনলার্জ থাকে তাহলে তুমি লিভারটা তুমি পাবে, বর্ডার পাবে, এবং লিভারের উপরে যে সারফেসটা কী আছে সেটাও তুমি ফিল করতে পারবে। হ্যাঁ, যদি একটা ম্যালিগনেন্সির হতো, মেটাস্টেসিস হয়ে রয়েছে লিভারে, তাহলে এনলার্জ লিভার, এবং দেখবে যে তারপরে হার্ড নডুলস আছে, তখন দেখে তোমার সন্দেহ হবে যে এটা কীরকম আছে, এটা সুবিধার নয়। বুঝতে পেরেছো? নর্মালি সাধারণত লিভার হয় না, অতটা এনলার্জড হয় না। ম্যালেরিয়াতে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে, এগুলোতে লিভারও এনলার্জড হতে পারে। বুঝতে পেরেছি তো? তারপর স্প্লিনটা যখন দেখবে, তখন স্প্লিনের পরেও এটা এই যে এইভাবে হাতটা রাখবে, এই যে স্প্লিনের হ্যাঁ, প্যালপেশনটা পড়ো, হ্যাঁ, Here the left hand is pressed হুম, on the left lower and lateral part of ribcage, হুম, downwards and medially, হুম, while the right hand is জোরে জোরে শ্বাস নাও, হ্যাঁ, right iliac fossa. হুম, As the patient takes a deep breath, হুম, the fingers of the right hand are pressed deeply towards the left costal margin, gradually moving upwards and with the left towards the costal margin. হুম, The spleen is palpable only when it enlarges to 2 to 3 times of its original size. হুম, Splenomegaly হুম। is common in malaria, Kala-Azar, chronic myeloid leukemia. যদি মনে করো তোমার সন্দেহ হচ্ছে যে থাকলেও থাকতে পারে, তাহলে তখন তুমি তাকে তার এই সাইডে, ওই রাইট সাইডে সরিয়ে নেবে, ঘোরাও, পাশে ঘোরো, হ্যাঁ, তাহলে এইভাবে যদি মনে করো তোমার সন্দেহ আছে যে পেলেও পেতে পারো, তাহলে পরে একইভাবে করে যাও, শ্বাস নিয়ে যাও, হ্যাঁ, শ্বাস নিয়ে যাও, ছাড়ো, জোরে শ্বাস, হুম, 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 হুম। এভাবে করে তুমি এ পাশে চাপ দেবে, আর এই পাশে ঢুকিয়ে যখন নিচ্ছে তখন আরেকটু চাপ দেবে, ডায়াফ্রামটাও নিচে চাপ দেবে, আর এটা তারপরে তুমি টাচ করলেও করতে পারো। সাধারণত 2-3 গুণ না হলে পরে পাওয়া যায় না স্প্লিন। বুঝতে পেরেছো? এটা এখানে। তারপরে আছে কিডনিটা আছে, কিডনিকে বাইম্যানুয়াল প্যালপেশন বলে, বাইম্যানুয়াল, 2 হাত দিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে পরে এখানে এই যে আম্বিলিকাসের অপোজিটে হচ্ছে দুপাশে ফ্ল্যাঙ্ক বা লাম্বার রিজন। তারপরে আমি যদি এটা রাইট সাইডে সাধারণত পাওয়া যেতে পারে লোয়ার পার্টটা, এই লয়নে এখানে পিছনে একটা হাত দিলাম, হ্যাঁ, আর এইখানে আর উপরে আমি একটা হাত দিয়েছি। এইবার উপরে হাত দিয়ে এবার আমি করব কি, জোরে 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 শ্বাস নাও, জোরে শ্বাস,
এখানে লোয়ার পোলটা প্যালপেট করা যায়। লেফট সাইড যদি করতে হয়, তারপরে ডান দিকে যদি করতে হয় তাহলে তুমি হাতটা এভাবে রাখবে, এভাবে রেখে এইভাবে, কিন্তু ওপাশ থেকে গিয়ে করার সুবিধা আছে। প্রয়োজনে ওইটাকে বেডটা একটু সরিয়ে দাও, পারবে? একটু সরিয়ে দাও, তাহলে জায়গা পাওয়া যাবে। হ্যাঁ, দেখো না, তার তোমার তো নিজে বেরোতে হবে। হ্যাঁ, নিজে বেরিয়ে আসো। হ্যাঁ, তখন সেক্ষেত্রে ডান দিক থেকে করা অসুবিধা যদি হয়, তুমি বাদিকে চলে যাবে, বাদিকে গিয়ে একইভাবে করবে। সরে যাও। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার লেফট ফ্ল্যাঙ্কে তুমি এভাবে হাত রাখলে, লেফট লাম্বার রিজনের এখানে রাখলে। হ্যাঁ, এবার জোরে জোরে শ্বাস নাও, জোরে শ্বাস, মুখটা ঘুরিয়ে নাও পাশে। হ্যাঁ, শ্বাস। হ্যাঁ, এভাবে বাই ম্যানুয়াল প্যালপেশন করতে হয়, এভাবে, বুঝতে পেরেছো? এইভাবে। এখন তারপরে তোমার রাইট সাইডে লোয়ার পোলটা পাওয়া যায়। থিন ওয়াল হলে আরও সুবিধা হয়, এর স্ট্যান্ডার্ড ওয়াল আছে, কাজে এটা পাওয়া যাচ্ছে না তা না, তুমি সেটা পেতে পারবে। এইভাবে। তারপরে কী লেখা আছে, তারপরে ফ্লুইড সিল, তারপরে কী লেখা আছে এটার পরে? হ্যাঁ, কিডনির পরে কী লেখা আছে? লেফটও একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। তারপরে ফ্লুইড থ্রিল আছে না? ফ্লুইড থ্রিল, এখন এটা তোমার অ্যাসাইটিস, মানে ফ্রি ফ্লুইড যদি অ্যাকুমুলেশন হয়, তাহলে পরে সেক্ষেত্রে ফ্লুইড থ্রিল পাওয়া যেতে পারে। এটা একটা প্যালপেটরি ফাইন্ডিং। ফ্লুইড থ্রিল এটা পাওয়া যেতে পারে। হ্যাঁ, মানে জলের একটা দিকে তুমি যদি দাও ওয়ালে, সেটা ভাইব্রেশন হবে, সেই ভাইব্রেশনটা অপোজিট ওয়ালে গিয়ে লাগে, এটাকে বলে ফ্লুইড থ্রিল। আর এটা হচ্ছে শিফটিং ডালনেস। শিফটিং ডালনেসটা এখানে আলোচনায় আছে, সেটা হচ্ছে পারকাশনের ক্ষেত্রে সেটা বোঝা যাবে। ফ্লুইড থ্রিল করতে হলে পরে সেটা সাধারণত ফ্লুইড বেশি জমা না হলে পরে তাহলে ফ্লুইড থ্রিল সেখানে করা যাবে না। বোতাম লাগিয়ে করবে, বোতাম লাগাবে, হ্যাঁ, বুঝতে পেরেছো? বোতাম লাগাবে না, বোতাম না লাগিয়ে কোনো জায়গায় করবে না। আর তোমার এই কোথায়? হ্যাঁ, আনতে ভুলে গেছো? তারপরে এর পরের বার এগুলো মনে রাখবে, বুঝতে পেরেছো? এগুলো এখানে ডিসিপ্লিন। হ্যাঁ, সহজ সাবজেক্ট, বইয়ে পড়ে লেখা আছে, কিন্তু কিছু ডিসিফার করানো কিছু সহজ সাবজেক্ট, কিন্তু এখানে ডিসিপ্লিনে তোমাকে মেনটেন করতে হবে। এর মধ্যে তুমি যে এসছো একটা, সেটাই ঠিক না। হ্যাঁ, ঠিক না। তোমার কত রোল? হ্যাঁ, তার মানে এটা মনে থাকবে আমার, বুঝতে পেরেছো সেই জিনিসটা? হ্যাঁ, কিন্তু অন্য রোল ভুলে গেলেও আবার 68টা মনে থাকবে, কারণ তুমি আসনি। এর পরের দিন দেখালে পরে ঠিক দেখবে আপনটা পড়েছি কিনা, বুঝতে পেরেছো? সেই আপন পড়ে আসবে, ডিসিপ্লিনটা থাকতে হবে। এগুলো কিছুই নেই, সে সহজ সাবজেক্ট। আর্টিফিশিয়াল ফিজিওলজি একটা প্রাথমিক জিনিস। এরপরে গিয়ে ক্লিনিক্যাল সাইডে অনেক ভালো শিখতে পারবে। সেখানে আমার থেকে অনেক বেশি মেরিটোরিয়াস লোক রয়েছে, তারা তোমাদের আরও ভালো তোমাদের ট্রেনিং দিতে পারবে। কিন্তু এরকম দেখলেই তারা বিরক্ত হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে ফ্লুইড থ্রিল যখন হবে, কাজেই প্রচুর পরিমাণে অনেক সময় জমে। টিউবারকুলার এফিউশন হতে পারে, অথবা সিরোসিসে হতে পারে। ফ্রি ফ্লুইড যখন থাকে তখন থ্রিল পাওয়া যায়। থ্রিল কী করে পাওয়া যাবে সেটা মনে করো। তাহলে সেক্ষেত্রে এর হাতটাকে আমি বলবো, অথবা কোনো অ্যাসিস্ট্যান্ট অথবা এর নিজের হাতটাকে এভাবে রাখবে, এইভাবে রাখবে। তুমি এইভাবে চেপে থাকবে। হ্যাঁ, চেপে থাকবে। আমি একটা হাত এভাবে রাখবো, এখানে এর মানে তোমার ল্যাটারাল সাইডে রাখলাম অ্যাবডোমেন, আর এই পাশ থেকে আমি করব, ফ্লিক করব। আচ্ছা, তাহলে পরে এখানে যেহেতু ফ্লুইড নেই, কাজে সেখানে সেই যে অনুভূতিটা সেখানে পাওয়া যাবে না। মানে অ্যাসাইটিস, মানে পেট্রোনিয়াম যে উদরে যে উদরি হয়েছে না, সেখানে যে জল জমেছে, তার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা সেখানে অনুভব করা যায়। একটা প্লাস্টিকের বালতিতে যদি জল রেখে, এক পাশে জল রেখে তুমি যদি অন্য পাশে দিয়ে যদি জল ভরা থাকে, তুমি যদি টোকা দাও, দেখবে তার একটা ভাইব্রেশন, তোমার একটা অনুভূতি হবে। এটা স্নান করতে গেলে পরে টেস্ট করে দেখবে যে তোমার একটা অনুভূতি হবে, একটা ভাইব্রেশনটা সেখানে অনুভূতি হবে। সেটাকে বলছে ফ্লুইড থ্রিল। কিন্তু অল্প ফ্লুইড থাকলে হবে না,
একটু বেশি পরিমাণ ফ্লুইড থাকলে হবে। পারকাশন এখানে কিছু লিখেছে, পারকাশনে হ্যাঁ কী লিখেছে? Percussion. A light percussion elicits tympanic note in Huh. all areas of abdomen except over the liver, an enlarged spleen or a tumor. Second, shifting dullness. Presence of fluid in the abdomen is confirmed by this test. Here the percussion elicits হ্যাঁ a পারকুশন না, পারকাশন, percussion. পারকাশন এই উচ্চারণগুলো দেখে নেবে, বুঝতে পেরেছো? কোনো সময় আমারও ভুল হতে পারে, এর জন্য তোমার এসে গিয়ে গুগলে সার্চ করে ওটা যে এইটা পারকাশনের এই উচ্চারণটা দেখবে, ওরা কানে শুনিয়ে দেবে তোমাকে। হ্যাঁ, কারণ তোমার আমার যখন তুমি এটাতে বলছো তখন পুরোটাই তোমার সব ঠিক থাকা উচিত। তুমি যে টোকা দিয়ে পরীক্ষা করা হতো তাহলে টোকাই বলতে পারতে। আর যেহেতু আমরা ওদের সবসময় অনুকরণ করে চলি, কেন অনুকরণ করি? ওদের বিদ্যা বুদ্ধিটা বেশি বলে, হ্যাঁ, সেই জন্য আমরা ওদের অনুকরণ করে চলি, ওদের বই দেখে লিখি, হ্যাঁ, সেই তাতে অস্পষ্টতা থেকে যায় অনেক সময়। এর জন্য যেটা করবে ওদের উচ্চারণটা যেটা আছে সেটা কিছুটা অবধি রাখতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এর জন্য ওইরকমভাবে করলে পরে উল্টোপাল্টা হয়ে যাবে, ওদের উচ্চারণটা ঠিক রাখতে। পারকাশন, হ্যাঁ, তারপরে Here percussion elicits a dull note in the flanks Huh. when the patient is supine. Huh. However, on moving the patient to a left or right lateral position and waiting for a few minutes, the percussion note elicited in the upper flank changes to a resonant note no, as the fluid gravitates to the other flank. Third, in intestinal obstruction, the gas-filled intestine gives a tympanic note everywhere on percussion. In an ovarian cyst, there is a central dullness with resonant flanks. তার মানে এটা টিম্প্যানেটিক মানে হচ্ছে যেটা কোনো বায়ুপূর্ণ থলির উপরে যদি টোকা দেওয়া হয় যে শব্দটা পাওয়া যায় সেটা হচ্ছে টিম্প্যানেটিক টোন, বুঝতে পারছো? নর্মাল অ্যাবডোমেনও টিম্প্যানেটিক টোন পাওয়া যায়। বায়ুপূর্ণ কোনো থলির উপরে যদি পারকাশন করা হয় তাহলে সেটাকে যে শব্দটা পাওয়া যায় সেটাকে বলে টিম্প্যানেটিক। তার একটা আলাদা আছে, মানে সেই যে ধ্বনিটার প্রত্যেকটা ধ্বনির একটা আছে না, পার্টিকুলার তার একটা ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টার হচ্ছে টিম্প্যানেটিক ফুল অ্যাবডোমেন। এখন সেগুলো সাধারণ ক্ষেত্রে যেমন কিছু খাওয়া দাওয়ার পরেই দেখবে পেটের মানুষের সঙ্গে গুড়গুড় অনুভূতিও হয়, শব্দ শুনতেও পাওয়া যায়, গড়বড় শব্দ বলে না, সেটাকে বলে বরবরিগ্মি, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড, বরবরিগ্মি। আর মাঝে মাঝে আবার সেটা আবার টিঙ্কলিং, মানে হাই ফ্রিকোয়েন্সিও টিঙ্কলিং সাউন্ডও পাওয়া যায়। অনেক সময় নিজেই শুনতে পারা যায় না, বেশি গ্যাসটা চলে পড়ে পেটে, জল এগুলো খেলে পরে অনেক সময় এরকম হবে। হ্যাঁ, এখন এটা পারকাশন করে এটা আমরা লিভারের, এটাই করো, এটা একটুখানি সরে নিলাম। এই যে লিভারের আমি যদি পারকাশন করি তাহলে তুমি বুঝতে পারবে যে কি করে লিভার ডালনেস। প্রথমে লাংসের উপরে এটা রেজোনেন্স পাওয়া যাবে, উপর থেকে সেকেন্ড থার্ড এরকম প্লেস থেকে পারকাশন করে আসলে পরে প্রথমে রেজোনেন্স পাওয়া যাবে, তারপরে পাওয়া যাবে লিভার ডালনেস, তারপরে পাওয়া যাবে টিম্প্যানেটিক। এইভাবে যদি অল থ্রু আউট অ্যাবডোমেন করা যায় তাহলে পরে এটা রাইট সাইডের লাং এর যে লোয়ার বর্ডারটা করা যায়, বার করা যায়, ভালোভাবেই বার করা যায়। এটা অভ্যাসের উপর নির্ভর করে। তোমাদের অন্তত গ্রস জিনিসটা আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ, বাদ বাকি অন্য জায়গায় অন্য ব্যক্তির সঙ্গে আরও ভালো শিখবে। শব্দ পাচ্ছ? এই যে শব্দ পাচ্ছে পরিষ্কার, কাজে এটা হচ্ছে লাঙের রেজোনেন্স। এখনও লাঙের রেজোনেন্স পাওয়া যাচ্ছে, আরও যখন নিচে নিয়ে আসে, দেখেছ? এই যে একটা স্পেসের উপরে এই সাউন্ড, তারপরে স্পেসে গিয়ে ডাল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে তোমার যদি দেখো এটা ফিফথ স্পেসেই পাওয়া যাবে রাইট সাইডে। এরপরে আমি আরও নিচে নামিয়ে নিয়ে আসছি, ডালনেস একটু টিম্প্যানেটিক হয়েছে। এই সাউন্ডটা শোনো, যেমন এই সাউন্ডটা লিভার ডালনেস, এটা হচ্ছে টিম্প্যানেটিক টোন, এটা হচ্ছে লিভার ডালনেস। বুঝতে পারছো? কাজে এভাবে গিয়ে তোমার যদি করা যায় তুমি দেখবে এই লোয়ার বর্ডার অবধি আর ফিফথ স্পেস অবধি এভাবে লিভারের তুমি অল মার্জিনটা তুমি করতে পারবে। এবং এখানে টিম্প্যানেটিক নোট পাওয়া যাচ্ছে। টিম্প্যানেটিক এক্সাইটেড কখন হবে?
যখন যদি গ্যাস বেশি হয়, তুমি দাঁড়িয়ে থাকো না, পড়ে যাবে ওখানে। একজন পড়ে গিয়েছিল এখানে, আমার কাছে যখন আসবে সম্পূর্ণ সুস্থ হয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে আমার কাছে আসতে পারে, তোমার অন্যান্য জিনিসটি চিন্তা করে আসবে, ফিজিক্সের বইও চিন্তা করতে পারো, কিন্তু এখানে এসে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে পড়ে যাবে, তারপর বিনা চিকিৎসায় তুমি মারা গেলে তখন আমাকে পুলিশ নিয়ে যাবে। হ্যাঁ, সেটা খুব খারাপ। এই জন্য এখানে এসে বসে থাকবে। হ্যাঁ, গরম লাগলে ফ্যানটা চালিয়ে দিতে পারো। গরম লাগছে না? হ্যাঁ হ্যাঁ, তার ফ্যানটা চালিয়ে বসো। হ্যাঁ, দেখো ওখানে ইয়ে আছে, চাবি আছে। হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দেন ওদের। হ্যাঁ, মাঝখানে দুটো, ওই উপরে দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই হ্যাঁ, তাহলে বলে হ্যাঁ, বুঝতে পারছি। পড়াশোনা এগুলো সমস্ত সেকেন্ডারি, এই সমস্ত হচ্ছে, এইগুলো হচ্ছে প্রাইমারি। তোমার বেশ একটু স্বস্তি মতন বা করবে। হ্যাঁ, পড়াশোনাটা এখন খুব সহজ ব্যাপার হয়ে গেছে। সবই তো ইন্টারনেট, এগুলো তো বইও এখন পড়তে হয় না এখন, ওই সমস্ত ব্যাপারগুলো আমি ওই দিকে বেশি নজর দিই। যে ছেলেরা যে ক্লাস করতে আসছে, ওদের এসিটা চালু আছে কিনা, ফ্যান লাইটগুলো চালু আছে কিনা, এগুলো কে কী শিখলো না শিখলো ওইটাও বড় কথা না। জানো, সে যতক্ষণ থাকবে আমার প্রতি কোনো জায়গায় কোনো বিরূপ মনোভাব না, সেই গরমে কষ্ট পেয়েছি এরকম যেন না। বুঝতে পেরেছি? পড়াশোনা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তাহলে এখানে তোমাকে এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিতে পারলাম। কোথায় লিভার স্প্রিনের ক্ষেত্রেও উপাসে তুমি পাবে। স্প্রিনের ক্ষেত্রে যদি করতে হয়, তাহলে পরে তুমি এই ক্ষেত্রে যেখানে স্প্রিন থাকতে পারে এরকম জায়গায় তুমি দেখতে পাচ্ছ, এখানেও ডালনেস পাওয়া যাচ্ছে। অত ভালো বোঝা যায় না, কিন্তু লিভারটা পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ, এটা বোঝা যায় এইভাবে। প্রথমে এইভাবে তুমি দেখবে যেখানে প্র্যাকটিক্যাল তোমাদের অ্যানাটমি বইও দেওয়া আছে, ক্লিনিক্যাল বইও দেওয়া আছে। এটা মিড ক্ল্যাভিকুলার লাইনে হচ্ছে তোমার 6th রিব, তোমার মিড অ্যাক্সিলারি লাইনে হচ্ছে 8th রিব, আর স্ক্যাপুলার লাইনে প্রমিনেন্ট পয়েন্ট অফ স্ক্যাপুলা থেকে ভার্টিক্যাল লাইন সেটা হচ্ছে 10th রিব। এইরকম ভাবে লোয়ার বর্ডারটা থাকে। লেফটটাও প্রায় কাছাকাছি ওরকমভাবে পারকাশন করে সেটা পাওয়া যায়, করে তার পুরোপুরি বর্ডারটা সেখানে করা যায়। হ্যাঁ, লাইট পারকাশন করলেই এখানে কাজ হয়। আর যেটা হচ্ছে শিফটিং ডালনেস, কাজে সেখানে যদি বেশি পরিমাণে যেই অবস্থায় ফ্লুইড থ্রিল পাওয়া যায়, সেই অবস্থায় তুমি শিফটিং ডালনেস পাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে এরকমভাবে তুমি মিড পয়েন্টের থেকে তুমি এভাবে এখন অবধি পাচ্ছ টিম্প্যানেটিক সাউন্ড? অল থ্রু আর টিম্প্যানেটিকই পাওয়া যাচ্ছে। খুব নিচে গেলে পরে হয়তো সেখানে মাসেল আছে বলে ডাল পাওয়া যাচ্ছে। এইবার তাকে কি করবে? তাকে তুমি ওপাশে ঘোরো। হ্যাঁ হ্যাঁ, করে তোমার এই পয়েন্টটা তুমি পেয়েছিলে ডালনেস। 1-2 মিনিট পরে হবে কি, ইন্টেস্টিনটা ফ্লোট করে চলে আসবে। যদি জল থাকে তাহলে সেখানে টিম্প্যানেটিক পাওয়া যাবে। নর্মালি সেটা এলিসিট করা যাচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে হলে পরে যে প্রথমে ডালনেস থাকতো, তারপরে তোমার এখানে ইন্টেস্টিনটা চলে আসার ফলে সেখানে শিফটিং ডালনেসটা সেখানে তুমি বুঝতে পারছো, সেখানে টিম্প্যানেটিক পাওয়া যেত, কারণ ওটা ফ্লোট করে চলে আসতো। হ্যাঁ, আবার পড়ো তাহলে বুঝতে পারবে। শুনে নাও। হ্যাঁ, না, পারকাশনের মধ্যে ওই অংশটা শিফটিং ডালনেস যেটা আছে, শিফটিং ডালনেস। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ নোট। এটা বুঝতে পারছো তো? নর্মালি তুমি যদি এই অবস্থায় থাকে, তাহলে তুমি নর্মালিও তুমি যদি তোমার এই ক্ষেত্রে আঙুলটা এভাবে রাখতে হবে, এইভাবে। খুব একটা ডাল পাওয়া যাচ্ছে না, যদি বা কিছু ডালনেস পাওয়া যায় কাথাও দেখবে এর কিছু চেঞ্জ সেরকম পাওয়া যাচ্ছে না।
আগে যা ছিল সেরকমই আছে, কাজেই ফ্লুইড কিছু নেই, এই নেই। যদি থাকতো তাহলে পরে এখানে টিম্প্যানেটিক পাওয়া যায়, টিম্প্যানেটিক পাওয়া যায়, এটাকে বলে শিফটিং ডালনেস। শিফটিং ডালনেস ফ্লুইড থ্রিল, কিন্তু এটা মনে রাখতে হবে অল্প পরিমাণ থাকলে পরে সেখানে হবে না, হবে না। সেটা তোমার আল্ট্রাসোনোগ্রাফি বা অন্যান্য যে সফিস্টিকেটেড মেথড আছে সেটাতেই তোমার করতে হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে পারকাশন। আর পারকাশনে আরেকটা যেটা বলেছে, যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়, পাটা ভাঁজ করো, পাটা ভাঁজ করে, হ্যাঁ, যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয় তাহলে পরে হবে কি, যে তোমার এখানে ইন্সপেকশনে পেরিস্টলসিস বুঝতে পারবে, ইন্সপেকশনে পেরিস্টলসিস বুঝতে পারবে, হ্যাঁ, সেটা ওই যে পেরিস্টলসিস যেখানে দেওয়া আছে, আমি ইন্সপেকশনে যেটা ছিলাম সেখানে পেরিস্টলসিস বুঝতে হবে, এবং সেক্ষেত্রে টিম্প্যানেটিক পাওয়া যায়, অল থ্রু আউট টিম্প্যানেটিক। আর যদি ওভারিয়ান সিস্ট হয়, ওভারিয়ান সিস্টে যখন এনলার্জ করছে, তাহলে তার উপরে পাওয়া যাবে ডালনেস, হ্যাঁ, কিন্তু তার সারাউন্ডিং কিন্তু টিম্প্যানেটিক পাওয়া যাবে। যেমন এখানে যদি মনে করো ওভারিয়ান সিস্ট যদি কেউ থাকে, তাহলে কোনো সিস্ট থাকে, তাহলে এর উপরে আমি ডাল পাবো, কিন্তু পেরিফেরিতে গেলে আমি টিম্প্যানেটিক পাবো, এবং সেক্ষেত্রে তার এনলার্জমেন্ট থাকবে, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে ইন্সপেকশন এটা বলেছে। তারপরে কি আছে লিখেছে? হ্যাঁ হ্যাঁ, আসলে তো হ্যাঁ, তার শেষে কি লিখেছে? হ্যাঁ, তার মানে কি, সেটা হচ্ছে যে ওভারিতেও একটা ইসের স্ট্রাকচার, অ্যাডেনেক্সাল স্ট্রাকচার সাইডের, সেটা থেকে সিস্টটা যখন হবে সে তখন তো স্পেস নিয়ে নেবে, অ্যাবডোমেনের সেন্ট্রাল পার্ট তখন নিয়ে নেবে। কারণ ওর ভিতরে যেহেতু ফ্লুইড আছে, যেমন আমরা এখানে ক্ষেত্রে বলছিলাম না, ডালনেস প্লুরাল এফিউশনে যদি পাওয়া যায়, তাহলে সেটা যখন থাকবে তাহলে তার উপর তুমি ডাল পাবে, তার চারপাশে ইন্টেস্টিনটা থাকবে, চারপাশে ইন্টেস্টিন থাকলে তার ভিতরে তো এয়ার আছে, তাহলে সেখানে তুমি নর্মাল টিম্প্যানেটিক পাবে। এটা কমন সেন্স থেকে তোমার এটা বুঝতে হবে। তারপর শেষে কি আছে? শেষে কি আছে? অসকালটেশন। অসকালটেশন কি লেখা আছে? প্যারাটিক ইলিয়াস, বুঝতে পেরেছো? যদি পেরিটোনাইটিস হয় অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তাহলে পরে দেখা যায় যে মুভমেন্ট হচ্ছে না, প্যারালিটিক ইলিয়াস। তাহলে সেই যখন সার্জনরা পরে দেখে কতক্ষণটা বাদে তার ওই বাউল সাউন্ডটা পাওয়া যায়, এভাবে হাত দিয়ে, হ্যাঁ, তুমি এরকম জায়গায় তুমি রাখবে। এবং সবসময় নাড়ানোর দরকার নেই, একটু ওয়েট করলে পরেই এরও পাওয়া যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে, তো ওখানে ফ্লুইড এবং ইসের মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, ফুড ম্যাটারের মুভমেন্ট হচ্ছে, যার ফলে সাউন্ড পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এটা বাউল সাউন্ড পাওয়া যায়। যদি প্যারালিটিক ইলিয়াস থাকে, যেমন সার্জারির পরে অনেক সময় থাকে না, এবং সেটা ব্যাড সাইন, এবং সেটা চেষ্টা, এবং ওটা হয়, ওটা সবসময় হবে, কয়েক ঘন্টা বাদে আবার সেখান থেকে আবার বাউল সাউন্ড পাওয়া যাবে। যখন বাউল সাউন্ড পাওয়া যাবে তখন যে বুঝতে পারবে যে তার এটা রিকভারি, নর্মালি রিকভারি, না হলে পরে অসুবিধা আছে, তাহলে পরে সেই ক্ষেত্রে তাকে সাকশন স্যালাইন দিয়ে তাকে সময় রেখে দেবে, এবং সময় লিখে ঠিকই সেটা ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছো? ইন্টেস্টিনাল মুভমেন্ট সেটা আসে। এইবার তোমাদের মোটামুটি এটা হয়ে গেল, হ্যাঁ, এবার তোমরা এই যে ওইদিকেও লাইট জ্বালাও, তোমরা ফ্যান চালাও, ওখানে গিয়ে বসো, আর তোমরা যারা এসছো এখানে তোমরা এদের কোঅপারেট করো, প্রত্যেকে এইগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ, লিভার কীভাবে দেখতে হয়, স্প্লিন কীভাবে দেখতে হয়, কিডনি কীভাবে দেখতে হয়, আমি যেভাবে দেখালাম শুধু ওরকমভাবে দেখে নিলেই হবে না, বুঝতে পারছো তো? প্রত্যেকের এটা শিখতে হবে, হ্যাঁ, তোমরা সবাই কোঅপারেট করবে, ওখানে যাও তোমরা একজন কজন তোমরা এদের কাউকে নিয়ে গিয়ে ওখানে কি প্র্যাকটিস করো। তুমি শুয়েই থাকো, আজকে তোমার শুয়ে থাকারই দিন।